বাবা মা তার সন্তানকে ভালো কাজ ভালো আদর্শের শিক্ষা দেন। শিক্ষা এই কারণেই দেন যে তার সন্তান যদি আজকে ভালো কাজ করে তাহলে আগামীকালকে ভালো কাজের সে প্রতিদান পাবে। আজকে যদি সে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, সেই অন্যায়ের সে নেগেটিভ প্রতিদান পাবে। ভালো কাজের শিক্ষাটা এই কারণেই দেয়া হয় যে এই ভালো কাজের পরিণামে কিংবা পরিণতিতে তার কপালে যেন ভালো কিছুই যুক্ত হয়। আমরা যদি ধর্মের দিকে দেখি, আমাদের নবী করিম তিনি আমাদের সেই শিক্ষাই দিয়েছেন এবং তার জীবনী থেকে আমরা দেখি যে নবীর পথে কাঁটা বিছাচ্ছিল যে বুড়ি, সেই বুড়ি একদিন কাঁটা বিছানোর শক্তি হারিয়ে ফেললেন, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে কাঁপছেন, কাঁটা আর বিছাতে পারলেন না। তার শাস্তি তিনি পেয়ে গেলেন, কিন্তু আমাদের নবীজি কিন্তু কাঁটা না বিছাতে দেখে বুড়ির গৃহে গিয়ে খোঁজ নিলেন যে তার কোনো বিপদ হলো কি না। তারপরে দেখলেন অসুস্থ, সেই বুড়ির সেবা করলেন। এই যে শিক্ষা, আমাদের পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোনো শিক্ষাই বলে না যে খারাপ শিক্ষা কিংবা অনৈতিক কোনো শিক্ষা গ্রহণ করা উচিত। বাংলাদেশের ইতিহাসে একটা মাত্র সরকার পেয়েছি, একটা মাত্র সরকার প্রধান আমরা পেয়েছি যিনি বাংলাদেশ রাষ্ট্রে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়েছিলেন এবং এই জেনারেশনকে শিখিয়েছিলেন, তোমরা খারাপ কাজ করো, তোমরা মন্দ কাজ করো, তোমরা ওকে মারো, ওকে মারো, ওকে আক্রমণ করো, মব করো, চাঁদাবাজি করো, এটা করো, ওটা করো, এই ব্যাপারগুলো শিখিয়েছেন। প্রফেসর ইউনূসের কথা বলছি। এবং তিনি তার সাকরেদদের এই শিক্ষা দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যে ইঁটটি মারলে পাটকেলটি খেতে হয়। আজকে আপনি যে কর্মটা করছেন, আগামীকালকে হোক, পরশু হোক, 10 বছর 50 বছর পরে হোক, সেই কৃতকর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে, এটাই বাস্তবতা। সেই ব্যাপারে যে সচেতন থাকে সে খারাপ ফলাফল ভোগ করে না, যে অসচেতন থাকে তাকে খারাপ ফল ভোগ করতে হয়। আওয়ামী লীগের যে মহাপতন হলো 2024-এর 5 আগস্ট, সেই পতনের মধ্য দিয়ে নিশ্চয়ই আওয়ামী লীগ আজকে, আওয়ামী লীগ বলতেই পারে তাদের বিরুদ্ধে এত অভিযোগ, সব অভিযোগ তো সত্য নয়, সব অভিযোগ অবশ্যই সত্য নয়, কিছু অভিযোগ তো সত্য। সেই কিছু অভিযোগ সত্য, সেগুলো তাদের যে ভুল কাজেরই পরিণতি, সেটা যদি তারা আজকে বুঝতে পারে তাহলে আগামীতে তারা ফ্রেশ হয়ে আবারও পথযাত্রা তারা শুরু করতে পারবে। কিন্তু আজকে যারা ভুল পথে, যারা ইট মারছে অন্যের ঘরে, তারা কি ভেবে দেখছে একবার যে আমি অন্যের ঘরে ইট মারছি, আমার ঘরের ঠিকানাটাও ওই ব্যক্তি জানতে পারে, কিংবা কোনো একদিন খুঁজে আমার ঘরে ইটের চাইতে বড় পাথর টুকরা মারতে পারে? সেরকমই একটা কথা বললেন বিএনপি থেকে বহিষ্কৃত, স্বতন্ত্র নির্বাচন করে জেতা ব্রাহ্মণবাড়িয়ার এমপি রুমিন ফারহানা অসাধারণ একটা মন্তব্য করেছেন। এবং এই প্রজন্ম যে ভুল পথে আজকের রাজনীতি যারা পরিচালনা করছেন, তারা অনেকেই যে ভুল পথে আছেন এবং তাদের পরিণতি যে খুবই খারাপ হতে পারে, সেই ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করলেন। তার এই সতর্ক বার্তার প্রেক্ষাপটে অনেকে তাকে আবার ফ্যাসিস্টের দোসরও বলতে পারে, কারণ এই সমাজে আপনি ভালো কথা বললে আপনি মূল্যায়ন পান না, এটাই বাস্তবতা হয়ে গেছে। চলুন রুমিন ফারহানার সেই বক্তব্য দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে আগামীর জন্য আমরা সত্যিই প্রস্তুত আছি কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, রুমিন ফারহানার প্রসঙ্গে যাওয়ার আগে সাংবাদিক আনিস আলমগীরের কথা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আনিস আলমগীরকে প্রফেসর ইউনূস জেলে নিলেন কেন, কারাগারে নিলেন কেন, আপনাদের কি মনে আছে? আনিস আলমগীর টক শোতে একাধিক দিন কিংবা একদিন তো অবশ্যই, একদিন বলেছিলেন যে প্রফেসর ইউনূস তার সাঙ্গপাঙ্গ দিয়ে যে আওয়ামী লীগের বাড়ি ভাঙছে, গণভবন ভাঙছে, 32 নম্বর ভাঙছে, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙছে, আওয়ামী লীগের লোকজন কি প্রফেসর ইউনূসের বাড়ির ঠিকানা জানে না?
আওয়ামী লীগের লোকজন কি গ্রামীণ ব্যাংকের ঠিকানা জানে না? গ্রামীণ ব্যাংকের হেড অফিস কোথায় সেটা জানে না? তারা গিয়ে তো প্রফেসর ইউনূসের বাড়ি ভাঙবে, গ্রামীণ ব্যাংক ভাঙবে, এই কথা বলেছিলেন। আমি একাধিকবার বলেছি, তারপরে আবারও বলি, আনিস আলমগীর এইভাবে তির্যকভাবে না বললেও পারতেন, আরও সমীহ করে হয়তো তিনি বলতে পারতেন, কিন্তু এই কথা একেবারে চূড়ান্ত বাস্তবতা। বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি যেভাবে আমরা দেখে আসছি, এটাই বাস্তবতা, এবং সেই কথা বলে তিনি জেলে গিয়েছিলেন। ঠিক একই কথা এবার রুমিন ফারহানা বললেন। রুমিন ফারহানার শিরোনামটা দেখে নিন, ইত্তেফাকের শিরোনাম, ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন। রুমিন ফারহানা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন। রুমিন ফারহানা কিছুদিন আগে বাংলাদেশের একজন খুবই সিনিয়র আইনজীবী তিনি বলেছিলেন যে আজকে যে জুলাই যোদ্ধা কিংবা উপদেষ্টা মব করছে কিংবা মবে উস্কানি দিচ্ছে, তার বয়স আজকে 25 বছর। 50 বছর পরে হলেও, তার বয়স যখন 75 বছর হবে, 50 বছর পরেও আওয়ামী লীগের নাতিপুতিরা যদি কোনোদিন ফিরে আসে, তবুও সেদিন ফিরে এসে এই 25 বছরের যুবক, যার বয়স তখন 75 বছর হবে, তার উপরে প্রতিশোধ নেবে। এই কথাটা কি আমরা স্মরণে রেখে পদক্ষেপ নেই কিংবা আমাদের পথ চলা নির্ধারণ করি? রুমিন ফারহানা সম্ভবত সেটাই বোঝাতে চাইছেন। চলুন একটু বিস্তারিত যাই। তিনি বলছেন যে ভুয়া মামলা দায়ের এবং মামলাকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক বাণিজ্য নিয়ে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছেন। বিএনপির সাবেক এই নেত্রী নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে তিনি এই কথা বলেছেন, যেটা নিয়ে ইত্তেফাক নিউজ করেছে। ফেসবুকে দেওয়া ওই পোস্টে ব্যারিস্টার রুমিন ফারহানা হুঁশিয়ারি উচ্চারণও দিয়েছেন। বলেছেন, ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, করতে থাকেন, পরিণতির জন্য প্রস্তুত থাকবেন দয়া করে। জনপ্রিয় এই আইনজীবী ও রাজনীতিবিদ তার পোস্টে সুনির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ কিংবা কোনো বিশেষ রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি আসার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং কয়েক হাজার নেটিজেন সাথে সাথেই এটা রিচ করেছে। এই যে কথা, মানে আপনি ভুয়া মামলা দিচ্ছেন, মামলা বাণিজ্য করছেন, মব করছেন, এর বাড়ি ভাঙছেন, ওর বাড়ি ভাঙছেন, মানে এই কাজগুলো করছেন, ঠিক আছে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা, মানে যে কথা বললেই না, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জুলাই আন্দোলনের যে এলিমেন্টসগুলো আছে, সেগুলো নিয়ে একটা জাদুঘর অবশ্যই প্রয়োজনীয়। সেই জাদুঘর হতে পারত জাতীয় জাদুঘরের একটা গ্যালারি, কিংবা সেটার জন্য একটা আলাদা জাদুঘর তৈরি করা যেত, আলাদা একটা বিল্ডিং তৈরি করা যেত। কিন্তু গণভবন, যেটা কয়েকশো একরের জমির ওপরে নির্মিত প্রধানমন্ত্রীর বাসভবন, সেই বাসভবনটা শুধুমাত্র শেখ হাসিনা থাকতেন বলে সেটাকে জুলাই জাদুঘর করার যে সিদ্ধান্ত প্রফেসর ইউনূসের, এটাকেই বলে প্রতিহিংসার সিদ্ধান্ত, প্রতিহিংসার রাজনীতি। আজকে আমরা দেখছি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী এসে তার নিজের ব্যক্তিগত ভাড়া করা বাড়িতে তিনি গুলশানে থাকছেন, তার থাকার জায়গা নেই। অথচ প্রধানমন্ত্রীর জন্য যে নির্ধারিত বাসভবন, সেই বাসভবনটাকে নষ্ট করে দেয়া হলো, কয়েকশো একরের জমি নষ্ট করে দেয়া হলো, কোনো কাজে আসবে না সরকারের, এরকম একটা সিদ্ধান্ত তারা নিলেন। এটা নিশ্চয়ই অতি আবেগের সিদ্ধান্ত, এবং ওই জায়গাতে জুলাই জাদুঘর করাটা অবশ্যই ভুল সিদ্ধান্ত, এবং এটা রাজনৈতিক প্রতিহিংসার সিদ্ধান্ত। আপনি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে সরকারি বুলডোজার সাপ্লাই দিলেন 32 নম্বর বাড়ি ভাঙার জন্য। কাজটা কি ঠিক হলো? 32 নম্বরের সঙ্গে আপনার শত্রুতা কি? 32 নম্বর তো কারো ব্যক্তিগত বাড়ি না, ওটা তো ট্রাস্ট হয়ে গেছে, ওটা একটা জাদুঘর। তাহলে ওটা গুড়িয়ে দিলেন কেন? বঙ্গবন্ধুর স্মৃতি মুছিয়ে দেওয়ার জন্য? শেখ হাসিনার অপশাসনের সঙ্গে বঙ্গবন্ধুর কি সম্পর্ক? নাকি বঙ্গবন্ধু কবর থেকে, টুঙ্গিপাড়া থেকে এসে গণভবনে এসে শেখ হাসিনাকে প্রতি রাতে কানে কানে বলে যায় যে, এই হাসু তুই ওঠ, ইউনূসকে টুক করে পদ্মা ব্রিজ থেকে টুক করে ফেলে দে, ইউনূসকে এটা কর ওটা কর, ইউনূস যখন আদালতে যাবে তখন লিফট বন্ধ করে দে, সে যেন সিঁড়ি দিয়ে 6 তলায় ওঠে, সিঁড়ি দিয়ে নামে। এগুলো বঙ্গবন্ধু শেখ হাসিনাকে এসে বলে দিয়েছিলেন।
মজার ব্যাপার হচ্ছে রুমিন ফারহানা কিংবা আনিস আলমগীররা কিংবা ওই জ্যেষ্ঠ সাংবাদিকের কথা যার কথা বললাম, তারা যখন অতি বাস্তবতার কথা বলছেন এবং দিনের পর দিন বলছেন, রাতের পর রাত বলছেন, তখন তাদেরকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে। অথচ গতকালকে উপদেষ্টা সাবেক মাহফুজ আলম তিনি ইউনূসের সমস্ত অপকর্ম স্বীকার করে নিয়ে বলেছেন আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরেছে, আওয়ামী লীগ ফিরবে, এর পুরো দায় প্রফেসর ইউনূস এবং জুলাই যোদ্ধাদের। সেটা কি অস্বীকার করার মতো? অস্বীকার করবেন? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।